1947 সালে এই সংখ্যাটা ছিল 28%, আজ 2026 এসে দাঁড়িয়েছে 8%-এর নিচে। প্রশ্ন হলো, শত শত সংগঠন থাকা সত্ত্বেও কেন হিন্দুরা আজও নিরাপদ থাকে? আমরা কি তবে বিলুপ্তির পথে, নাকি সময় এসেছে এখন এক হওয়ার? আমি সেই সকল সংগঠকদের অনুরোধ করছি যাদের ভিতর কোনো ইগো নেই। এটি আপনার এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। কিভাবে বাংলাদেশের হিন্দুদের একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়া যায়, তার প্রথম পর্বে আপনাকে স্বাগত। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কানে আমার এই কথাগুলো পৌঁছে। রিপোর্টের দিকে তাকালেই আমরা দেখতে পাই 1947 সাল থেকে 2026 এই 79 বছরে অনেক কিছু বদলে গেছে। কিন্তু একটি পরিসংখ্যান যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে তা হলো এই দেশের সংখ্যালঘু হিন্দু জনসংখ্যা। 1947 সালে দেশভাগের সময় যা ছিল প্রায় 28%, আজ তা কমতে কমতে 2022-এর রিপোর্ট অনুসারে 7.95% এসে ঠেকেছে। এই 7.95% মানুষ কি বর্তমানে নিরাপদ? কেন বাংলাদেশে শত শত হিন্দু সংগঠন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভোগে? এখনো কি সময় আসেনি এই সব ছোট ছোট সংগঠন ভেঙে একটি একক শক্তিশালী সুপার অর্গানাইজেশন তৈরি করা? বাংলাদেশে বর্তমানে কয়েকশো হিন্দু সংগঠন কাজ করছে, কিন্তু যখনই কোনো বড় সংকট আসে, ধরুন দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর হলো, তখন আমরা কি দেখি? কোনো সংগঠন প্রেস ক্লাবে মানববন্ধন করছে, কেউ বা বিবৃতি দিচ্ছে, আর কেউ বা চুপ করে বসে আছে। একটি নির্দিষ্ট ইস্যুতেই ঐক্যবদ্ধ আন্দোলনের বদলে দেখা যায় এক এক দিন এক এক সংগঠনের কর্মসূচি। ফলে সরকার বা প্রশাসনের উপর কোনো জোরালো চাপ সৃষ্টি হচ্ছে না, তারা এটিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনেই মনে করেন। একটু ভাবুন তো, যদি এই প্রতিটি সংগঠনের শক্তি, অর্থ, জনবল একটি একক কেন্দ্রীয় কমান্ডার অধীনে থাকতো, তবে কি প্রশাসনের টনক নড়তো না? সরকারের টনক নড়তো না? 5ই আগস্টে পরবর্তী কিছু বড় সমাবেশ প্রমাণ করেছে যে সাধারণ হিন্দুরা এখন ঐক্যবদ্ধ হতে চায়। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে এখন আর আলাদা সংগঠনের প্রতি মোহ নেই, তারা তাদের নিরাপত্তাকে সবার প্রথমে বেছে নিতে চায়। যার পরিপ্রেক্ষিতে আমার দেশ পত্রিকার সম্পাদক বললেন, চট্টগ্রামের মতো জায়গায় কিভাবে 3 লাখ হিন্দু সমাবেশে আসে? এমনটাকে আপনারা চান না? এটাও ভাবুন, কেন আমরা আন্তর্জাতিক মিডিয়ার কাছে একটি ইউনিফাইড ভয়েস পৌঁছাতে পারছি না? আন্তর্জাতিক রাজনৈতিক গবেষক শেখ ফরিদ কিছুদিন আগে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ যদি কিছু থেকে থাকে, সেটা হলো হিন্দুদের একত্র করা। আর আমি চাই এই কঠিন কাজই হিন্দু সংগঠনগুলো করে দেখাবে। চাইলেই সম্ভব, শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনে কাজ করতে হবে। আমাদের দেশের অনেক সংগঠনের নেতৃত্ব সরাসরি কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত, ফলে তাদের কাছে সম্প্রদায়ের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থ বা দালালিটাই বড় হয়ে দাঁড়ায়, বা বলা যায় তারা তাহলে তাদের দলের নীতির কাছে বাঁধা। এছাড়া আছে নেতৃত্বের ইগো, কেউ বা পূজা কমিটি নিয়ে ব্যস্ত, কেউ বা মঠ মন্দির নিয়ে ব্যস্ত। কিন্তু মূল অস্তিত্বের প্রশ্নে কি আমরা এখন এক টেবিলে বসতে পেরেছি? ধরুন কোন এক জায়গায় একটি জমি দখল, আমাদের কি এমন কোন কেন্দ্রীয় লিগ্যাল সেল আছে যারা সাথে সাথে সেখানে আইনি লড়াই শুরু করতে পারে? একদম সোজা সাপটা উত্তর হলো নেই। কারণ আমাদের শক্তিতে কোনো খণ্ড বিখণ্ড, আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা ফান্ডিং, যার ফলে কোনো বড় কোনো আইনি বা সামাজিক প্রজেক্ট সফল হচ্ছে না। আমরা যদি শিখ সম্প্রদায়ের SGPC বা ইহুদিদের ওয়ার্ল্ড জিউস কংগ্রেসের দিকে তাকাই, দেখব তাদের জনসংখ্যা কম হলেও তারা অত্যন্ত শক্তিশালী, কারণ বিপদের সময় তারা একসাথে নিচে দাঁড়াতে জানে। এছাড়া আফ্রিকান আমেরিকানদের NAACP 20 শতাব্দীর শুরুতে আমেরিকায় কৃষ্ণাঙ্গরা যখন চরম বর্ণবাদ এবং সহিংসতার শিকার হচ্ছিল, তখন তারা শত শত ছোট দল বাদ দিয়ে NAACP গঠন করে। তাদের একটি শক্তিশালী লিগ্যাল ডিফেন্স ফান্ড ছিল, যা আদালতের মাধ্যমে বড় বড় জয় এনে দিয়েছিল। এরপর কুর্দিশ ন্যাশনাল কাউন্সিল KNC, মধ্যপ্রাচ্যে কুর্দিরা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও, তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকলেও অস্তিত্ব রক্ষার প্রশ্নে তারা বিভিন্ন সংগঠন মিলে একটি কাউন্সিল গঠন করেছে, যা আন্তর্জাতিক পর্যায়ে তাদের দাবিগুলো পৌঁছে দেবে। এরপর তিব্বতীদের সেন্ট্রাল তিব্বেতান অ্যাডমিনিস্ট্রেশন বা CTA বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তিব্বতীদের জন্য একটি একক ছাতা হিসেবে কাজ করে। তাদেরও রাজনৈতিক জটিলতা ছিল, কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য তারা এক হয়েছে।
এছাড়া আরো অনেক পৃথিবীতে ইতিহাস রয়েছে। এখন আসি আমরা সমাধানে। সমাধানটা কি? বাংলাদেশের হিন্দুদের জন্য সমাধানটা খুব সিম্পল কিন্তু কঠিন। অর্থাৎ আমাদের আজকের পর্বের মূল বিষয় হলো আমাদের প্রয়োজন একটি সুপার কাউন্সিল, যার রূপরেখায় থাকবে একক নেতৃত্ব। সমস্ত ছোট সংগঠন বিলুপ্ত করে একটা সুপার অর্গানাইজেশন তৈরি করতে হবে। এর নেতৃত্বে নির্ধারিত হবে হিন্দু সমাজের সরাসরি ভোটের মাধ্যমে, যা করা অত্যন্ত কঠিন কাজ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। এই সংগঠনে কোনো রাজনৈতিক সক্রিয় নেতা থাকতে পারবে না, যার কারণে আমরা অতীতে এক হতে পারি না। এটি হবে সম্পূর্ণ স্বার্থমুক্ত এবং সম্প্রদায় কেন্দ্রিক। আজ চিন্ময় প্রভুর কেস বা অন্য কোনো ঘটনায় বিভিন্ন সংগঠন আলাদাভাবে 5-10 টাকা করে চাঁদা তুলছে। এর বদলে একটা শক্তিশালী কেন্দ্রীয় ফান্ড থাকবে, যা আইনি লড়াই এবং ভুক্তভোগীদের পুনর্বাসনে ব্যয় হবে। ইতিহাস সাক্ষী রয়েছে, যারা সময়ের সাথে সাথে নিজেদের পরিবর্তন করেনি এবং ঐক্যবদ্ধ হতে পারেনি, তারা কালের গর্ভে হারিয়ে গেছে। তাই আমি সেই সকল সংগঠকদের অনুরোধ করছি, যাদের ভিতর কোনো ইগো নেই, আপনারা এক টেবিলে আসুন এবং একাত্মতার ঘোষণা দিন। এটি আপনার এবং আমার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। আপনি কি মনে করেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এমন একটি অরাজনৈতিক সুপার কাউন্সিল গঠন করা সম্ভব, নাকি মানুষের ব্যক্তিগত স্বার্থই জয়ী হয়ে দাঁড়াবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কানে আমার এই কথাগুলো পৌঁছায়। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।